প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি কিন্তু অনেক পজিটিভ। উনি কিন্তু বরাবরই বলেন যে আপনারা আমাদের কনস্ট্রাকটিভ সমালোচনা করেন, আমরা সমালোচনা শুনতে চাই, আমাদের ভুলগুলো আপনারা ধরিয়ে দেন, আমাদের ভুলগুলো ধরিয়ে দিলে কিন্তু আমরা সেগুলো সংশোধন করতে পারবো। এটাও কিন্তু আমি মনে করি যে এই যাবৎ গত 15-16 বছর কেন আমরা আগের কোন সরকারের কারোর মুখ থেকে কিন্তু এভাবে কিন্তু আসলে এত স্বতঃস্ফূর্ত ভাবে কিন্তু কখনোই কিন্তু আমরা শুনি নাই। এটাও কিন্তু আমাদেরকে আস্থার জায়গা রাখতে হবে যে না, ওনারা আমাদের কথা শুনতে চান, আমাদের কথার মূল্য দেন। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যেটা এখন পশ্চিম বাংলায় ব্যাপকভাবে আলোচিত হচ্ছে, বাংলাদেশে নাকি প্রত্যেকটা পূজা মণ্ডপে 5 লক্ষ টাকা করে চাঁদা দাবি করার জন্য চিঠি পাঠানো হয়েছে বিশেষ মহল থেকে। তারা বলছে বিশেষ গোষ্ঠী থেকে যারা 5 লক্ষ টাকা করে চাঁদা আদায় করার জন্য দাবি করার উড়ো চিঠি পাঠানো হয়েছে, যেখানে বিশ্ব নেতারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানরা পর্যন্ত লাইন ধরে কিন্তু ওনার সাথে অন্তত দেখা করার জন্য কিন্তু মুখিয়েছিলেন। সেখানে ভারতের মতো আমাদের একজন প্রতিবেশী রাষ্ট্র, আমরা বলি যে আমাদের বন্ধু রাষ্ট্র, সোকল বন্ধু রাষ্ট্র, তারা তাদের প্রধানমন্ত্রী একটা মিটিং চাওয়া সত্ত্বেও তারা মিটিংটাকে অ্যাকসেপ্ট করলেন না। প্রথমে যদি আসি বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের যে কর্মকাণ্ড, এটা আপনি বলছেন যে সহযোগিতা বা অসহযোগিতা কিংবা তাদের সাফল্য ব্যর্থতা কিংবা তাদের সাময়িক যে সমালোচনা, সবকিছু যদি আলোচনা করি তাহলে দেখবো যে আসলে পৃথিবীর এমন কোনো দেশ বা এমন কোনো গভর্নমেন্ট আপনি পাবেন না যে 16-17 বছরের এরকম একটা ডিমের খোসার মতো হয়ে যাওয়া একটা দেশ, যে একটা প্রশাসনগুলোকে এমনভাবে দলীয়করণ করা হয়েছে যে আপনি যদি একটা ডিম ভাঙেন, ভেতরটা ফেলে দিলে কিন্তু শুধু উপরে খোসাটাই থাকে, ভেতরে কিন্তু আর কিছু থাকে না। আমার কেন যেন মনে হচ্ছে পুরো দেশটা অনেকটা এরকম একটা ডিমের খোসার মতো হয়ে গিয়েছিল। এরকম একটা প্রশাসন, একটা স্থবির টোটাল ফ্রিজ একটা প্রশাসনকে নিয়ে পৃথিবীর এমন কোনো দেশ আপনি পাবেন না, এমন কোনো ব্যক্তি পাবেন না যাদেরকে দিয়ে আপনি 2 মাস 2.5 মাস 3 মাসে খুব বেশি একটা মানে সংস্কার করে একেবারে জনগণের একদম আস্থা অর্জন করে ফেলতে পারবেন। এটা কখনোই সম্ভব না। আমাদেরকে ডেফিনেটলি পজিটিভ ওয়েতে, কনস্ট্রাকটিভ ওয়েতে সমালোচনা করতে হবে এবং যুক্তিসঙ্গত ধৈর্য আমাদেরকে ধরতেই হবে। এতে কোনো সন্দেহ নেই। ডেফিনেটলি আমরা যেখানে যেখানে সমস্যাগুলো থাকবে, যেখানে যেখানে আমাদের সমালোচনা করার সুযোগ থাকবে, সেখানে আমরা সমালোচনাগুলো করব। বাট ঢালাওভাবে আমরা কখনোই বলতে পারবো না যে কাজ হচ্ছে না কিংবা সংস্কারের পথে আগাচ্ছে না। আমরা দেখছি সংস্কারের পথে আগাচ্ছে। আমি অন্যান্য অনেক শোগুলোতে বলে এসেছি যে আজকে আপনি মনে করেন আমার একটা অর্গানাইজেশনে 100 জন কর্মী আছে, আমি ছাড়া আরো 99 কর্মী আছে, সবাই দুর্নীতিগ্রস্ত, আমি দুর্নীতিগ্রস্ত, আমি পালায় গেলাম। আপনি কি আমার 99 কর্মীকে কি আজকে কি বরখাস্ত করে দিয়ে নতুন কর্মী আবার নিয়োগ করে কি আপনি আমার অফিসটাকে বা আমার ইনস্টিটিউশনকে কি আপনি রান করতে পারবেন? কখনোই সম্ভব না। আপনাকে সবাইকে কিন্তু একসাথে আপনি ছাঁটাই করতে পারবেন না। আওয়ামী লীগ সরকার গত 15-16 বছরে পুরো দেশের বিভিন্ন স্তরে স্তরে তাদের নিয়োজিত যে সমস্ত কর্মী বাহিনী এবং প্রশাসন থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে এবং সেনাবাহিনী কিন্তু এটা উঠতে যায় নাই। তারা যেভাবে নিজেদের মতো করে সাজিয়েছে, এখনো কিন্তু তারা কিন্তু বহাল তবিয়তে আছে। তাদেরকে নিয়ে ইন্টারিম গভর্নমেন্ট এই সংস্কার কাজ করছে। ডেফিনেটলি তারা একটা বিশেষ ধন্যবাদ এবং সাহস দেখাচ্ছেন। এটার জন্য ধন্যবাদ পাওয়ার দাবি রাখে আমি অন্তত মনে করি। সাথে সাথে যেটা বলেছি, ডেফিনেটলি তাদেরকে আমরা সমালোচনা করব, যৌক্তিক সমালোচনা করব, যাতে করে ওনারা ভুলগুলো যাতে না করেন এবং ভুলগুলো যাতে হতে পারে ভুল, বাট রিপিটেডলি যাতে না হয়। অ্যাটলিস্ট আলোচনার পরবর্তী যাতে এটা যাতে সংস্কার হয়, তাহলে আমার মনে হয় এটা হবে। এবং বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি কিন্তু অনেক পজিটিভ। উনি কিন্তু বরাবরই বলেন যে আপনারা আমাদের কনস্ট্রাকটিভ সমালোচনা করেন, আমরা সমালোচনা শুনতে চাই, আমাদের ভুলগুলো আপনারা ধরিয়ে দেন, আমাদের ভুলগুলো ধরিয়ে দিলে কিন্তু আমরা সেগুলো সংশোধন করতে পারবো। এটাও কিন্তু আমি মনে করি যে এই যাবৎ গত 15-16 বছর কেন আমরা আগের কোন সরকারের কারোর মুখ থেকে কিন্তু এভাবে কিন্তু আসলে এত স্বতঃস্ফূর্ত ভাবে কিন্তু কখনোই কিন্তু আমরা শুনি নাই। এটাও কিন্তু আমাদেরকে আস্থার জায়গা রাখতে হবে যে না, ওনারা আমাদের কথা শুনতে চান, আমাদের কথার মূল্য দেন। যেহেতু মূল্য দেন, আমরা ওনাদের সাথে কথা বলি, আমরা থাকি। এবং সেনাপ্রধান অত্যন্ত বলিষ্ঠ যে ভূমিকা নিয়েছেন গত 5ই আগস্ট,
আমি তো সবসময় বলি উনি কিন্তু চাইলেই কিন্তু ক্ষমতা গ্রহণ করতে পারতেন, বাট একমাত্র বোধহয় সেনাপ্রধান যিনি সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু উনি কিন্তু ক্ষমতা গ্রহণ করেননি। উনি কিন্তু দেশের দায়িত্ব হয়তো এইটা আপনি বলবেন দেখেই ক্ষমতা গ্রহণ করেনি, এই কথা না সবাই না বলবে দেখেই ক্ষমতা গ্রহণ করেনি। উনি যদি চাইতেন ক্ষমতা উনি গ্রহণ কিন্তু করে ফেললে তো ওনাকে সবাই লোভী মনে করতো যে উনি, হ্যাঁ হ্যাঁ এখনো তো বলছে যে আমি অনেকেই, এখনো আমি অনেকে ওটাই বলছে বলছি, যে সেনাপ্রধান যে কোনো সময় ক্ষমতা নিয়ে নিবে। হ্যাঁ আমি ওটাই বলছি যে উনি কিন্তু, এবং দেখেন অনেস্টি কিন্তু, আমি সবসময় বলি অনেস্টি কিন্তু একটা আপেক্ষিক ব্যাপার, এটা নির্ভর করে সুযোগ এবং নৈকট্যের উপরে, আপনি কতটা সুযোগ এবং কত কাছাকাছি আছেন। উনি কিন্তু সুযোগ এবং কাছাকাছি দুটোটার মধ্যেই কিন্তু ছিলেন, তারপরেও কিন্তু উনি ওনার লোভটাকে সংবরণ করতে পেরেছেন, এটা ডেফিনেটলি ওনাকে এই ক্রেডিটটা দিতেই হবে। এখন উনি তো সেটার জন্য তো আপনার ক্রেডিট দিতে হবে যে ৬২৫ জন না কতজন উনার কাছে ছিলেন, ১৫ জনকে উনি ছেড়ে দিয়েছেন, না সবাইকেই ছেড়ে দিয়েছেন। না না ওটার জন্য আমি কোনোভাবেই কিন্তু ক্রেডিট দেব না, ওটার জন্য ওনাকে সমালোচনা ডেফিনেটলি অ্যাকসেপ্ট করতেই হবে। উনি ৬২৬ জনকে আশ্রয় দিয়েছেন, পরবর্তীতে ৬১৫ জন গিয়েছেন, আরো ৭-৮ জন ছিলেন, কিন্তু আমরা জানি না আসলে কে। এই যে ওবায়দুল কাদের প্রসঙ্গটা আসছে, ওবায়দুল কাদের কিন্তু আমি যতটুকু জানি, আমি সোর্স রিভিল করব না, উনি কিন্তু যশোর ক্যান্টনমেন্টেই কিন্তু ৫ই আগস্ট কিন্তু আশ্রয় গ্রহণ করেছিলেন, এবং পরবর্তীতে কিন্তু উনি একটা মানে যথোপযুক্ত নিরাপত্তার মাধ্যমেই কিন্তু উনি কিন্তু বর্ডার ক্রস করেছেন। ওনাকে কিন্তু ওই বিচারপতি মানিকের মতো কিন্তু কলা পাতায় শুয়ে কিন্তু রাত্রি যাপন করতে হয় নাই, উনি কিন্তু অনেক নিরাপত্তার সাথে কিন্তু বর্ডার করেছেন, এবং সেটা কিন্তু ওনাদের যে পালিত লোকজন, ওনাদের যে সমর্থিত লোকজন, ওনাদের যে প্রশাসনের বিভিন্ন স্তরের লোকজন, তারাই কিন্তু পার করেছে। যাই হোক, সেই বিষয়টাতে আসছি যে বর্তমান সরকারের সমালোচনা আমরা অবশ্যই করব, বাট গঠনমূলক সমালোচনা করব, ভুল ধরিয়ে দেব ডেফিনেটলি। যদি ওনারা ভুল করেন সেটা দায়ভার ওনাদেরকে নিতে হবে, এবং আমি মনে করবো যে এটা দায়ভার নেওয়ার মতো মন মানসিকতা বর্তমান সরকারের আছে। আমি এখানে একটু ভারত বাংলাদেশের সম্পর্কে যেটা আলোচনা করেছেন আমার পূর্ববর্তী দুজন আলোচক, আমি জাস্ট কয়েকটা বিষয় একটু অ্যাড করতে চাই। দেখেন, ভারত বাংলাদেশের সাথে কেমন সম্পর্ক করতে চায় সেটা খুব স্পষ্ট একটা ব্যাপার। যদি ভালো সম্পর্ক করতে চাইতোই, তাহলে নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে জাতিসংঘের সদর দপ্তরে একটা মিটিং কিন্তু অ্যাভয়েড করতেন না। উনি কোনোভাবেই কিন্তু মুখোমুখি হতে চান না, বাংলাদেশের প্রধান উপদেষ্টার মুখোমুখি হতে চান না, কারণ উনি যদি মুখোমুখি হন ওনাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে, অনেক বিব্রতকর প্রশ্নের সম্মুখীন হতে হবে, যেগুলো উনি দিতে পারবেন না, উনি উত্তর দিতে পারবেন না। এবং আপনি দেখেন, পূজা নিয়ে কিন্তু ভারতের বিভিন্ন মিডিয়ায়, বিশেষ করে পশ্চিম বাংলা মিডিয়া, সরব সমালোচনা হচ্ছে যে বাংলাদেশে পূজা নিয়ে ব্যাপক বিশৃঙ্খলা এবং দাঙ্গা হাঙ্গামা এবং আক্রমণ অত্যাচার এগুলো হওয়ার একটা পরিকল্পনা হচ্ছে। তাহলে এই পরিকল্পনাটা কারা করছে? ওরা যদি প্রকাশ করে, এই পরিকল্পনা করছে কারা? হ্যাঁ, আমি দেখেন কারা করছে। আপনি তো সংখ্যা এগুলো দেখেন, ক্রমাগত তারা সংখ্যালঘু নিয়ে কিন্তু কথা করতে বলতেছে। একটা সাম্প্রতিক আলোচনায় বাংলাদেশে সাবেক যে ভারতীয় হাই কমিশনার ছিলেন, বিশেষ করে বিনা সিকরি, পিনাক রঞ্জন এবং রিবা দাস গাঙ্গুলি, ওনারা কিন্তু অলরেডি, আই এম শিওর দে আর অল বিং পেইড। তারা কিন্তু বলেছেন যে বিশেষ করে ব্রহ্মচালানি নামে যেরকম একজন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ওনার বেশ গুরুত্ব আছে, এই ব্রহ্মচালানি ওনার একটা বক্তব্য কিন্তু খুবই ভয়ঙ্কর। তিনি কিন্তু জুলাই আগস্টের এই অভ্যুত্থানটাকে কিন্তু বরাবর কিন্তু আন্তর্জাতিক মিডিয়ায় কিন্তু সেনা অভ্যুত্থান হিসেবে বরাবরই টার্ম করে এসছেন। উনি কিন্তু কখনোই কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থান হিসেবে টার্ম করেননি। ওনার বক্তব্যগুলো আপনারা ইউটিউবে সার্চ দিলে পাবেন। এবং তিনি বলেছেন যে বর্তমানে বাংলাদেশের উপরে এবং সামনের আগত পূজাতে হিন্দুদের উপরে ব্যাপকভাবে অত্যাচার এবং পূজা মানে এটাকে বিঘ্ন করার জন্য যথেষ্ট পরিমাণে পরিকল্পনা করা হচ্ছে, এবং বিশেষ করে পাহাড়ি নারীদের উপরে অত্যাচার করা হচ্ছে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যেটা এখন পশ্চিম বাংলায় ব্যাপকভাবে আলোচিত হচ্ছে, বাংলাদেশে নাকি প্রত্যেকটা পূজা মণ্ডপে ৫ লক্ষ টাকা করে চাঁদা দাবি করার জন্য চিঠি পাঠানো হয়েছে বিশেষ মহল থেকে। তারা বলছে বিশেষ গোষ্ঠী থেকে যারা ৫ লক্ষ টাকা করে চাঁদা আদায় করার জন্য দাবি করা উড়ো চিঠি পাঠানো হয়েছে। আই রিপিট, উড়ো চিঠি, যেটা কোনো ভিত্তি তারাও দিতে পারে নাই, এবং কিন্তু ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। এবং এমন ভাবে আলোচনা করছে তারা বাংলাদেশের নেক্সট স্টেপ হচ্ছে এই পূজাকে টার্গেট করে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য, এবং এটাকে বিশ্ব মিডিয়ায় তুলে ধরার জন্য যে বাংলাদেশে এই ধরনের, এবং সাথে সাথে ব্রহ্মচালানির একটা স্ট্যান্ড সবসময় উনি কাভার করেন যে বর্তমানে বাংলাদেশে ইসলামিস্ট এক্সট্রিমিস্ট তাদের কবজায় আছে,
তারা ব্যাপকভাবে সরব এবং ভবিষ্যতে বাংলাদেশ একটা ইসলামিক এক্সট্রিমিস্টের কান্ট্রি হয়ে যাবে, যেটা এই দক্ষিণ এশিয়ার জন্য হুমকি শুরু হতে পারে, বিশেষ করে জঙ্গি উত্থানের ব্যাপারে। এরকম ভাবে তারা সরব আছে। এবং যেখানে নরেন্দ্র মোদী কিন্তু এ সমস্ত বিষয় এবং আমাদের দিদেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো স্ট্যাটাস ছাড়া কিন্তু উনি কিন্তু ইন্ডিয়াতে অবস্থান করছেন। বিভিন্ন কারণে ওনার কিন্তু আসলে জবাব দেওয়ার মতো কোনো স্ট্যান্ড ছিল না। এই জন্য উনি কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ বা মিটিংটা করতে পারেন, যেখানে বিশ্ব নেতারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানরা পর্যন্ত লাইন ধরে কিন্তু ওনার সাথে অন্তত দেখা করার জন্য কিন্তু মুখিয়েছিলেন। সেখানে ভারতের মতো আমাদের একজন প্রতিবেশী রাষ্ট্র, আমরা বলি যে আমাদের বন্ধু রাষ্ট্র, সোকল বন্ধু রাষ্ট্র, তারা তাদের প্রধানমন্ত্রী একটা মিটিং চাওয়া সত্ত্বেও তারা মিটিংটাকে অ্যাকসেপ্ট করলেন না। এর মাধ্যমে আমরা বুঝতে পারি তারা আসলে আমাদের কতটা বন্ধু রাষ্ট্র হতে পারে না পারে। আর ইলিশ মাছ নিয়ে আপা আমি জাস্ট একটা মিনিট একটু কথা বলি। আফসারি স্যার যে প্রসঙ্গটা তুললেন, ডেফিনেটলি একটা ইলিশ মাছ আমার মনে হয় না পৃথিবীর আর কোনো দুটা দেশের সম্পর্কের ভিতরে একটা মাছ একটা সম্পর্কের উপকরণ হতে পারে, একমাত্র বাংলাদেশ এবং ইন্ডিয়া। আমাদের বর্তমান সরকারকে ডেফিনেটলি একটু আমার ডিসক্রেডিট দিতেই হয় যে জনগণের চাহিদা বা জনগণের পালসটাকে তারা বুঝতে পারেনি, তারা এই জায়গায় একটু স্ট্যান্ড করতে পারেনি। তারা প্রাথমিকভাবে উপদেষ্টার যে স্ট্যান্ড ছিল তাদের ভিতরে ডেফিনেটলি একটা মতানৈক্যের একটা আন্ডারস্ট্যান্ডিং এর একটা গ্যাপ কোথাও যেন আছে। কেউ একজন দিতে চাচ্ছিলেন না, বাট পরবর্তীতে 3000 টন দেওয়ার অনুমোদন দিয়েছেন। এবং যেখানে পৃথিবীর অন্যান্য দেশে ইলিশ মাছ রপ্তানির ব্যাপারে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে কিন্তু নিষেধাজ্ঞা আছে। আই রিপিট, নিষেধাজ্ঞা আছে। তার মানে শুধু ভারতের লোকজন খেতে পারবে। আমরা যারা ইউকেতে আছি, যারা অস্ট্রেলিয়া, কানাডা, বিভিন্ন দেশে আছেন, সেসব দেশে কিন্তু ইলিশ মাছ রপ্তানি করার ব্যাপারে সরকারের নিষেধাজ্ঞা আছে, যেটা 2012 সাল থেকে বলবৎ এবং এখন পর্যন্ত বলবৎ আছে রপ্তানি না হওয়ার জন্য। তো আমি মনে করি যে এটাও কিন্তু আমাদের জন্য একটা আলোচনার বিষয়, যে আমরা একপক্ষীয় ভাবে এই জিনিসটাকে দেখছি এবং নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয় না। আমার মনে হয় বর্তমান সরকারের উচিত দেশের জনগণের পালসটাকে বোঝা, তাদের আন্ডারস্ট্যান্ডিংটাকে বোঝা, ছাত্র জনতার অভ্যুত্থানের এই স্যাক্রিফাইসটাকে বোঝা, কেন কি উদ্দেশ্যে এই স্যাক্রিফাইসটা হয়েছে, সেটাকে যদি মাথায় রেখে যদি ওনারা যদি পরবর্তী সিদ্ধান্তগুলো নেন এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে, আমার মনে হয় রিফর্মসগুলো যদি সঠিকভাবে করার জন্য যদি প্রয়োজনীয় সিদ্ধান্তগুলো নিতে পারেন, তাহলে আমার মনে হয় এদেশের জনগণ যে উদ্দেশ্যে, যে আস্থা, যে বিশ্বাস, যে ভালোবাসার জায়গায় ওনাদেরকে বসিয়েছেন, সেই জায়গাটা ওনারা হয়তো ধরে রাখতে পারবেন বলে আমি মনে করি।